সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্রের শীর্ষ সংবাদগুলো নিয়ে পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি ইরশান নাসরুল্লাহ। আর আলোচনা অনুষ্ঠানের জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এলাহি নওয়াজ খান সাজু, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার সংবাদগুলো দেখে নিই। প্রথম আলো, মানুষের জন্য স্বস্তির বাজেট হোক, হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই, পল্লবী সেই শিশুর মা বাবার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। আমার দেশ, পরিবর্তন আসছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যক্রমে। 3 বছরে শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম, বহু সড়ক বেহাল, এবার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। ইত্তেফাক, রামিসা হত্যায় ক্ষুব্ধ দেশ, রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, বাবাকে দিলেন সান্ত্বনা। হাম ও হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। সমকাল, 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন 17। বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি, গ্রাহক পর্যায়ে 10% দাম বৃদ্ধির প্রস্তাব, তীব্র আপত্তি। যুগান্তর, খুনি সোহেল রানার প্রকাশ্য ফাঁসির দাবি, রামিসার জন্য কাঁদছে দেশ। টাকা বাঁচাইয়া বাচ্চাগুলোর জন্য কয়টা ডিম কিনবো, টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্তরাও। মানব জমিন, রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, যৌন হিংস্রতা বেশি, প্রতিকার নেই। রামিসা হত্যায় ক্ষোভে ফুঁসছে দেশ। কালবেলা, মুক্তির দরজায় তালা, সোনা অ্যারেস্টে, 2 কারণে পশুর দামে মোটা মুনাফার স্বপ্ন দেখছেন ব্যাপারীরা। বাংলাদেশ প্রতিদিন, জন্ম থেকে মৃত্যু, ঘুষ চক্রে বন্দি জীবন। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি 9 জুন। দেশ রূপান্তর, স্বপ্ন যখন মরণ ফাঁদ, মানব পাচার নিয়ে বিশেষ প্রতিবেদন। রামিসা হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে দেশ। নয়া দিগন্ত, পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, বাংলাদেশি ফেরতের ঘোষণা। রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস। হাসিনার দেশে ফেরা নির্ভর করছে রাজনৈতিক বোঝাপড়ার উপর। দৈনিক ইনকিলাব, রামিসা হত্যাকাণ্ড, খুনির প্রকাশ্য ফাঁসি দাবিতে উত্তাল গোটা দেশ। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট, এবারও ঈদযাত্রায় ভোগান্তির সংজ্ঞা। বণিক বার্তা, 2026 সালে বিশ্বে হাম মৃত্যুতে শীর্ষে বাংলাদেশ। অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ, বড় গরুর চাহিদা কম, বাড়ছে ভাগে পশু কোরবানি। ডেইলি স্টার, The danger within studies show children face growing threats in familiar spaces. Public outrage mounts over Ramisa murder. Daily Observer, Salahuddin for exemplary punishment. 118 children raped, 17 killed in 5 months. Ashok. New Age, Wasp choke Dhaka city canals. Protest erupt over child rape, murder. মোটা দাগে এই ছিল সংবাদপত্রগুলোর হেডলাইন। আমরা দেখছি যে রামিসা যে ঘটনা, মিরপুরের শিশু রামিসা ধর্ষণ হত্যাকাণ্ড, সেটি নিয়ে আসলে উত্তাল দেশ। প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন এবং দ্রুত বিচার আশ্বাস দিয়েছেন। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, 17 খুন। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রমেরও। স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় টার্গেট হয় যে কোনো ব্যর্থতার জন্যে, এবং এটা হয়ে আসছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ঢাকা নগরীতে আপনার এখন বুঝি 2 কোটির উপরে লোক বাস করে, কিন্তু এই 2 কোটি লোকের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ কতটুকুন, পুলিশের এক্সটেন্ট কতটুকুন, এটা কিন্তু আমাদের একটা ভাবার ব্যাপার আছে। এবং এখন তথ্য প্রযুক্তির এই যুগে তারা কতটা ওয়েল ইকুইপড, এটা একটা বিষয়। এইগুলি নিয়ে হয়তো আলাদাভাবে একটা আলোচনা হতে পারে। আমি যেটা বেশ দেখছি যে রামিসার যে হাস্যোজ্জ্বল ছবি এবং যে নিষ্ঠুরভাবে হত্যা, এটা দেখলে যে কোনো লোক এখানে আবেগায়িত হবে এবং তাদের ভিতরে ক্ষোভ জন্মাবে। আমার একটা বিষয় খুব ভালো লাগছে, এটা যে
প্রধানমন্ত্রী ওর পরিবারকে ওই প্রাইম মিনিস্টার সচিবালয়ে ডেকে নিয়ে সান্ত্বনা দেন নাই, তিনি নিজে সশরীরে গেছেন। এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা হলো যে আমাদের দেশে নারী ও শিশু নির্যাতনের বা এই ধরনের ধর্ষণ ইত্যাদি ব্যাপারে আমাদের আইন আছে, কিন্তু যে বিষয়টা আমরা দেখে আসছি, যেমন এই ঘটনার পরে এই শিশুটার বাপ বলছে যে বিচার কখনো হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এ কথাটা, এবং আরও অনেক লোক এটা বলছে বিচার হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা বিচারের যে বলে না যে বিচার অনেক দীর্ঘসূত্রী হলে বিচার পায় না লোকেরা, তা এই যে দীর্ঘসূত্রিতা এটাই কিন্তু মানুষকে হতাশ করে দিচ্ছে। তা আমরা যেটা এখন যে দাবিটা, যেমন আমরা তো প্রত্যেকটা ঘটনাই ফাঁসি চাই, এটা কোনো ইয়ে না, মানে রাজপথে ফাঁসি চাই স্লোগান আছে, কিন্তু আমার কথা রাষ্ট্রের যে বিচার বিভাগগুলিকে এখন যে ঘটনা হচ্ছে, যে আপনি যে পরিসংখ্যান দিলেন যে 4 মাসে 118 কন্যা এটা তো খুবই মানে অ্যালার্মিং একটা ঘটনা। তো এই ব্যাপারে যেটা হলো যে দ্রুত বিচারের ব্যবস্থা করা এবং এদের কী বলে দৃষ্টান্তমূলক শাস্তি যাওয়া পর্যন্ত, আপনি এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই আমরা দেখতে পাচ্ছি। আর এত পরে যে বিচারগুলি আসে ততক্ষণ ওই ঘটনা মানুষের মন থেকে মুছে যায়। তা যে দাবিটা এখন আমরা করতে পারি বা এখানে আমরা স্ট্রংলি বলতে পারি সেটা হলো একটা সামারি কোর্ট, মানে সংক্ষিপ্ত আদালত, যে আদালতে দ্রুত সময় বিচার হবে। এবং এই ঘটনার প্রেক্ষাপটে সরকারের উচিত হবে এখন ইমিডিয়েটলি একটা সংক্ষিপ্ত আদালত করা, যে আদালত এইসব ক্রাইমের ক্ষেত্রে দ্রুত বিচার করতে পারে। এবং দেখেন, অন্যায় শুধু তো রেপের কেস না, আপনি অন্যায়ভাবে হত্যার শিকার হচ্ছে, সেই বিচার বছরের বছর চলছে। অর্থাৎ এই ধরনের সেন্সিটিভ যে ব্যাপারগুলি, সোসাইটির যে ঘটনাগুলি সাংঘাতিকভাবে নাড়া যায়, এইসব বিষয়ে বিচার করার জন্যে আমি মনে করি যে আমাদের মতো দেশে খুব ইমিডিয়েট একটা সংক্ষিপ্ত বিচার আদালত করা। আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী বাসায় যাওয়াটা ইতিবাচক। আমরা তো এ ধরনের ঘটনা তো আমরা আগেও দেখেছি, রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ভিক্টিমদের বাসায় চলে যান, তারা সমবেদনা জানান, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে দেখা যায় বিচার সংস্কৃতি আসলে সেই পিছিয়েই পড়ে। যেমন আমরা যদি তনু হত্যাকাণ্ড কিংবা আসিয়া খাতুন এবং চিয়াং খিয়াং ধর্ষণ হত্যা মামলাগুলো দেখি আমরা, বা সেই ঘটনাগুলো দেখি, সুষ্ঠু বিচারটিতে আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে। আমরা আসিয়া হত্যাকাণ্ডের সময় অন্তর্বর্তী সরকারকে বলতে শুনেছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হবে, সেই দ্রুত সময় তো 1.5 বছর পার হয়ে গেল। একটা বিষয় তো আমি লক্ষ্য করছি যে আমাদের আদালতগুলি তো মানে যেটাকে আমরা বলি স্বাধীন একটা বিচার ব্যবস্থা আমরা চাই, সবসময় বলি, কিন্তু প্রত্যেকটা সরকার যখন, প্রত্যেকটা রাজনৈতিক দল যখন অপোজিশনে থাকে তখন তারা স্বাধীন বিচার বিভাগ চায়, কিন্তু যখন সরকারে চলে যায় তখন স্বাধীন বিচার বিভাগের কথা ভুলে যায়। তারা সত্যিকার অর্থে যাতে স্বাধীন বিচার বিভাগ আমাদের দরকার, সেটা যদি হয় এই বিচারকদের মনিটর করার জন্য একটা কাউন্সিল থাকার দরকার, যে তারা যদি স্বাধীনভাবে, মানে এমন স্বাধীন না হয় যে তারা উল্টাপাল্টা কিছু না করে, এটার জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত। এই যে দীর্ঘসূত্রিতার মূল কারণ হলো যে বিচার বিভাগের উপর নানা রকম প্রভাব বিস্তার হয়। আপনার লয়ার কোর্ট বলেন, হায়ার কোর্ট বলেন, নানাভাবে আমরা বিগত বছরগুলিতে যত আওয়ামী লীগের যে মানে ইন্টায়ার সময়টাকে আমরা দেখছি যে বিচার বিভাগের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে রায়গুলি পর্যন্ত প্রভাবিত করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের একমাত্র ডিমান্ড থাকতে পারে সেটা হচ্ছে যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আমরা চাই এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। বিচার বিভাগে যাতে বেপরোয়া কিছু না করে সে ব্যাপারেও একটা চেক থাকতে হবে। বিচার বিভাগের এই স্বাধীনতা নিয়ে তো বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা রয়েছে, কারণ জানেন যে সংস্কার বিষয়ে রাজনৈতিকভাবে সংসদে বেশ সমালোচনা হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, সেটি বাতিল করা হয়েছে, সংস্কার করার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে, এবং এটি বেগম জিয়াও বলেছিলেন যে বিচার বিভাগকে স্বাধীন করা। সেই জায়গায় এসে তো বিএনপি সমালোচনা বরাবরই রয়েছে। এটা খুবই একটু আমার এই যেটা হলো যে এই যে হঠাৎ করে বিচার বিভাগ সচিবালয়টা বিলুপ্ত করে দিল, যখন কোর্টে কিন্তু এই ব্যাপারে একটা চলছে, মামলা চলছে কিংবা শুনানি চলছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি মনে করি যে তারপর এটা মানে একটা ব্যাপার যে এক্ষেত্রে আবার যারা বিচারক তাদেরও কিন্তু একটা স্ট্যান্ড থাকতে হবে। হ্যাঁ, তাদেরও স্ট্যান্ড থাকতে হবে যে আমি এই ব্যাপারে আমার বিচার বিভাগ, আমার তো সমস্ত কিছুর বিচার পাওয়ার সমস্ত জায়গা, উচ্চ জায়গা, হায়ার কোর্ট যেটা, সেখানে আমরা যাই, যেখানে নিচেই কোথাও বিচার না পড়লে আমরা হায়ার কোর্টে যাই। এখানে কোর্টেরও আপনার বিচারকদেরও একটা স্ট্যান্ড থাকতে, তারা স্বাধীন থাকতে চায় কিনা সেই স্ট্যান্ডও তার থাকতে হবে। কিন্তু আমরা বেশি
যেহেতু বিচার বিভাগগুলি পলিটিক্যালি বায়াসড হয়ে গেছে অনেক আগের থেকে, বিচারকরা নানা পলিটিক্যাল কানেকশনে এটাই হয়। কিন্তু ধরো আমাদের সংবিধানও তো রয়েছে যে বিচার বিভাগকে আলাদা করে একটা স্বাধীনতা, আমাদের তো সংবিধানে অনেক সেটি কেন সরকার কোনো ক্ষমতায় গেলে মানতে চায় না? বিরোধী দলে থাকলে তারা স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ দাবি করে। আমাদের সংবিধানে অনেক কিছু আছে। আমাদের সংবিধানে ডেমোক্রেসিকে করা হয়েছে, পার্সু করা হয়েছে। ডেমোক্রেসিতেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই, এটা তো আমাদের সংবিধান বলেছে। কিন্তু আমরা গত 54 বছর দেখলাম ঘুরে ফিরে এক ধরনের স্বৈরাচার, কখনো কখনো ফ্যাসিবাদের আমল এটা ঘটছে। এখন আমরা সবসময় সংবিধানের কথা বলে অনেক কিছু পার পেয়ে যেতে চাই, কিন্তু আমরা সবসময় সংবিধানকে লঙ্ঘন করি। এটা তো আমাদের হিস্ট্রি। একটা জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে একটা, বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটি প্রচণ্ড গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জন্ম হয়েছে। যদি সেদিন সেই মানে পাকিস্তানের সেই 70 নির্বাচনের পরে যদি যে আওয়ামী লীগ জিতেছিল তাতে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। যেহেতু নির্বাচিত হয়েছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, অন্যায় হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশের লোক কিন্তু শুধু গণতন্ত্রের জন্য এদের স্বাধীন করে স্বাধীনতার রক্ত দিয়েছে একটা দেশ, এই দেশটা। কিন্তু আপনি দেখেন দুর্ভাগ্যজনক যে আমরা ত্রয়োদশ যে চলছে আমার, তাই না, এই ত্রয়োদশ সংসদের মধ্যে আমরা মাত্র আপনি ধরেন যে 96 সালে সংসদটা পূর্ণ হয়েছে, তারপরে 2002 এটা পূর্ণ হয়েছে, মানে এটা একদম ট্রু সেন্সে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট। পরের 3টা বছরকে আমি করি না, অত কাউন্ট করি না। বাকি সবগুলো একটা সরকার, একটা আপনার সংসদও তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। এইরকম একটা ট্র্যাজিক ইতিহাস আমাদের আছে। সুতরাং এই এখন যেটা হলো যে জুলাই যে বিপ্লবটা ঘটে গেল, মানুষের মন মানসিকতায় যাই বলেন না কেন অনেক পরিবর্তন ঘটে গেছে। বিশ্ব ব্যবস্থা পরিবর্তন ঘটে গেছে। আপনি সিনাই যুদ্ধের পরে সমস্ত বিশ্ব কিন্তু একটা ইউনিপোলার ছিল, মানে একদম একক আমেরিকার শক্তি ছিল। এখন কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড এবং প্রতি মুহূর্ত ক্ষমতা শিফটিং হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে অবস্থাটা, এটার জন্য আমাদের যে বুদ্ধিমত্তা, আমাদের যে প্র্যাগম্যাটিক যে চিন্তা, এইগুলির অভাব আমার আছে বলে মনে করি। ইভেন জিও পলিটিক্স নিয়ে আমাদের লোকেরা কতটুকুন ভাবে সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার আগে আমি আরেকটু যে মানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 3 মাসেরও বেশি সময়। এর আগে অন্তর্বর্তী সরকার ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে আপনার কাছে মনে হয় কিনা, বা নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা? একটা রাজনৈতিক সরকারের সময় যে ধরনের নাগরিক নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত সেটি আসলে হয়েছে কিনা? আমি তো ওই যে আগেই বললাম না যে নাগরিক নিরাপত্তার ব্যাপারে আমাদের আসলে ল্যাকিং রয়ে গেছে। আপনি দেখেন যে দীর্ঘ 15 বছর কিংবা অনেক সময় আমাদের লোকেরা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবেন যে বাহিনী, তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বাহিনী চালিয়েছে। তো যে পার্টি আপনি ধরেন যে একজন দুর্বৃত্ত, আপনি জানেন যে দুর্বৃত্ত এর শাস্তি হওয়া উচিত, দেখা গেলো পলিটিক্যাল কারণে সে ছাড়া পেয়ে গেল। আমার মনে আছে যে আপনি 72-75 ওই সময়ে এরকম পুলিশ ধরতো আর ফোন আসতো ছেড়ে দিত। তারপরে আপনার ওসি সাহেবরা বলে যে কি বলে যে আসার পরে ফোন আসছে ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে লোকটা, বলছে যে ভাই একটু আসেন, তা মাথার থেকে একটা চুল ছিঁড়ে দিয়ে বললো যে এটা নিয়ে যান। এরপরে তো বলবো কেন এটা নেবো, এরপর তো বলবেন যে আমরা চুলও ছিঁড়তে পারে নাই। এইরকম পলিটিক্যাল বায়াসড হয়ে আসছে, মানে বহু বছর ধরে আপনার এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কমিটি আসছে। এর ফলে হয়েছে যে ট্রু সেন্স যদি সত্যিকার অর্থে পুলিশকে যদি দেওয়া হয়, মানে তাদের স্বাধীনতা দেওয়া হয় যে তোমার ভুল করলে তোমার এই পানিশমেন্ট, কিন্তু তুমি স্বাধীনভাবে কাজ করবা। আমাদের পুলিশ কখন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? অথচ আমরা সবসময় পুলিশকেই ব্লেম করি। আর একটা কারণে ব্লেমটা এখন হয়ে যাচ্ছে বেশি করে, সেটা হলো তোমরা পলিটিক্যালি মোটিভেটেড কাজ করে। সেটা তো পুলিশ প্রধানের কিছুদিন আগে একটা বক্তব্য এরকম ছিল যে জাতীয়তাবাদী আদর্শ তিনি ছেড়ে যাননি কখনোই। রাজনৈতিক বক্তব্য, এগুলো নিয়ে তো সমালোচনা না, এগুলি কখনোই এটা হওয়া উচিত না। কারণ অতীতে এটা দেখে যে এই যে আনুগত্য, ওই রাজনৈতিক আনুগত্যের মধ্যে দিয়ে তো সবসময় আমাদের এখানে পোস্টিংগুলো হয়ে থাকে। কিন্তু আমরা তো অন্তত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষা করবে যে বাহিনী, সেই বাহিনীকে অবশ্যই একটা নিরপেক্ষ এবং তার স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। তা নইলে আপনি তাকে ব্লেম করতে পারবেন না। আমরা প্রতিটা ঘটনায় গেলে পুলিশকেই ব্লেম করছি সবার আগে, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু আপনি তাদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। আর একটা হলো যে আমাদেরকে অবশ্যই পলিটিক্যাল মোটিভেটেড অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। এই আইন শৃঙ্খলা বাহিনীকে
স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, একই সঙ্গে তাদের মনিটরও থাকতে হবে, তোমরা যদি উল্টাপাল্টা করো তোমাদের জন্য এই পানিশমেন্ট। আমরা যদি একটু অন্যদিকে যাই, এটাও শিশুদের বিষয়, সেটি হচ্ছে 2026 সালে বিশ্বে হামে মৃত্যুতে শীর্ষে বাংলাদেশ। অর্থাৎ গত কয়েক মাসেই প্রায় 500-র বেশি শিশু হামে মারা গেছে, এবং এটি নিয়ে আসলে এক ধরনের টানা হেঁচড়া চলছে, যে কেউ বলছেন টিকা ছিল না, চিকিৎসার দোষ দিচ্ছেন কেউ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদিও জরুরি অবস্থা জারির জন্য বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে, সেটিও সরকার করেনি। এই সংকটটা আসলে কোন জায়গায় আমাদের? আমি একটা জিনিস, আমি আর একটা জায়গায় টকশোতে একজন ডাক্তার আমাকে বলছিল যে এই যে যারা হসপিটালে হামের আক্রান্ত যাচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম তাদের সামাজিক অবস্থানটা কি, মানে সামাজিক পরিচয়টা কি। এরা বলে সবাই দরিদ্র, অধিকাংশ হলো দরিদ্র পরিবারের লোক, এবং এটার মূল কারণ হলো পুষ্টিহীনতা। আপনি বলেন যে একটা রাষ্ট্র আমাদের দেশের মতন, এই দেশের শিশুদের যে পরিমাণ অবহেলিত, এইরকম অবহেলিত অবস্থা আর কোনো, আমরা একসময় আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলি শিশুদের দেখতাম, কিন্তু আমাদের সেই অবস্থা হয় নাই। কিন্তু এই দেশের শিশুরা সব থেকে অবহেলিত। আপনি বহু দেশ আছে শিশুদের জন্য স্পেশাল, এই যে আপনার বৃদ্ধদের যে ভাতা দিচ্ছেন, আমি মনে করি যে বৃদ্ধ ভাতার পাশাপাশি শিশুদের জন্য সরকারের ভাতা দেওয়া উচিত, প্রত্যেকটা শিশুর জন্য। কারণ আপনি এই আমার একটা বোন থাকে অস্ট্রেলিয়াতে শিশুদের জন্য যে বরাদ্দ আছে, সেই বরাদ্দতে একটা সংসদ চলে। আমরা তো স্কুল ব্যাগ বরাদ্দ দিচ্ছি, হ্যাঁ স্কুল ব্যাগ দিচ্ছি শিশুদেরকে। আপনার চিকিৎসা অন্যান্য শোনেন, পুষ্টি তো চিকিৎসা ব্যাগ দেওয়া হবে না। আজকে যে হামের যে প্রবলেমটা, সেটা হলো ডাক্তারদের বিশেষজ্ঞরা বলছেন যে এই শিশুদের পুষ্টিহীনতার কারণেই এই আক্রমণটা, হামের আক্রমণ বেশি হচ্ছে। তা আপনার এই দরিদ্র পরিবারের কিংবা নিম্নবিত্ত পরিবারের ব্যাগ দিয়ে কী হবে? আপনাকে তো পুষ্টির ব্যবস্থা করতে হবে, না পুষ্টির ব্যবস্থা করতে হবে, এবং এটার জন্যে আসলে সিরিয়াসলি চিন্তা করতে হবে। আপনার আগের মতন সিচুয়েশন এখন দেখেন, আগে সেই গ্রাম বাংলার যে স্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশ তো নাই। না খেয়ে থাকলেও সুন্দর শুদ্ধ পরিবেশে তারা বাস করতো। এখন সব জায়গায় আবহাওয়া দূষিত হয়ে গেছে, যন্ত্র সমস্ত জায়গায় চলে গেছে এই যন্ত্রের কারণে, যানবাহনের কারণে। সুতরাং আপনাকে অবশ্যই এই জিনিসটা, এই পরিবর্তনগুলিকে মাথায় রাখতে হবে। পরিবর্তন মাথায় রেখে শিশুদের জন্য বরাদ্দটা আমি আমার পার্সোনালি আমি ডিমান্ড করি যে রাষ্ট্রের উচিত হবে এই শিশুদেরই করা, স্পেশালি মার্জিনালাইজড পরিবার শিশু, যারা অতি দরিদ্র পরিবার, তাদের শিশুদের ব্যবস্থার জন্য আপনার রাষ্ট্রের অবশ্যই সিরিয়াস হওয়া দরকার। মানে আমাদের রাষ্ট্র তো আমরা দেখি যে শিশুদেরকে স্কুলে আনার জন্য নানান ধরনের প্রণোদনা আছে, কিন্তু এই যে এইসব বই দেওয়া প্রণোদনা, আপনি যদি একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী তৈরি করতে না পারেন, একটা সুস্থ স্বাস্থ্যবান জনগোষ্ঠী যদি তৈরি করতে না পারেন, আপনার বই ইত্যাদি দিয়ে কী হবে? আমার তো দরকার শিশুর সুস্থতা, তার পুষ্টি, যে কারণে সে সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে, ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, এবং বড় হয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আপনার যে কোনো, আমাদের দেশে অল্পতেই আমাদের বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নেয়, অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কিন্তু আমি যতটুকু দেখেছি বা জেনেছি, সেটা হলো যে বাইরে কিন্তু বাচ্চাদের বডিকে মানে করার জন্য, বডি ইমিউনিটি বাড়ানোর জন্য যে কোনো পরিবেশে রেখে দেওয়া হয়। আমাদের এই বাঙালি মা তো অল্পতে সুতকুট করে ওঠে, একদম হাই গেল আমার সন্তান গেল, কিন্তু ওরা বৃষ্টির মধ্যে রাখছে, বরফের মধ্যে করতেছে। ওই আমাদের কথা হলো যে একটা শিশুকে বাচ্চাকাল থেকে তার পুষ্টি আনুষঙ্গিক সমস্ত কিছু আপনাকে দিয়ে বড় করে তুলতে হবে, দায়িত্ব রাষ্ট্রের আছে, এবং মার্জিনালাইজ পরিবারকে এটা বেশি দৃষ্টি দিতে হবে আমাদের। আমরা পুষ্টির আলোচনায় ছিলাম, সেদিকে যে টিসিবি ট্রাকের পেছনে মধ্যবিত্তরাও, যুগান্তর এটি সংবাদ আছে, টাকা বাঁচাইয়া বাচ্চাগুলোর জন্য কয়টা ডিম কিনবো। এটি আসলে বর্তমান সময়ের চিত্র, অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে, এক ধরনের চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের উপরে। সেই সময়ে বাজার আসছে, এই চাপ কমবে কিনা, না বাড়বে আরো? আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে আমাদের মতন একটা গরিব দেশ, আপনি আর দুইটা গরিব দেশ, যেখানে 18-19 কোটি, মাত্র 54,000 বর্গ মাইলের মধ্যে। গরিব দেশ কেন বলবো, আমরা তো উন্নত রাষ্ট্রের কাতারে চলে যাচ্ছি কিছুদিন পরে। এটা তো পলিটিক্যাল গল্প দিয়ে তার বাস্তবতাকে করা যাবে না। আর আমরা গরিব দেশে আমরা খবরই রাখি না যে বাংলাদেশের গ্রামে গঞ্জে কত লোক কতভাবে অভাবে কীভাবে বাস করে। আপনি যদি যমুনা এবং পদ্মার চরগুলিতে যান এবং চরে যে লোকগুলি বাস করে তাদের খবর নেন, আপনি বিস্মিত হয়ে যাবেন। এবং আপনি গ্রামে যারা গ্রামে যদি যান, তাহলে দেখবেন যে
অসংখ্য দরিদ্র অসহায় মানুষ যাদের এক পয়সা ইনকাম নাই, বিধবা, তার এক পয়সা ইনকাম নাই, তো এইরকম ফ্যামিলি অসংখ্য, এদের খবর কে রাখে? আপনি এইরকম একটা দেশ থেকে যখন মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, কারা পাচার করছে? যারা এই পুষ্টির ব্যবস্থা করবে তারা পাচার করছে, এবং যারা এই দরিদ্র পরিবারগুলি দেখবে তারা পাচার করছে, যারা অঙ্গীকার করে আমি তোমাদের জন্যে, তোমাদের কল্যাণের জন্য আমাকে ভোট দাও, তারাই তো টাকাগুলি পাচার করছে। গত 15 বছরে বলা হয় যে 28 লক্ষ কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন এরকম একটা দেশ থেকে এত টাকা পাচার হয়ে যাওয়ার পরে আপনি টাকা দারিদ্র থাকবে না তো কী থাকবে? আমাদের কৃষি প্রোডাক্টটা জনসংখ্যা বাড়া সত্ত্বেও এটার জন্য সরকারের একটাই মাত্র অবদান আছে, সেটা হলো আপনার ওই যে কী বলে এটাকে, সারটা তারা দিয়ে থাকে, কিন্তু কৃষিটা এখনও আছে। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে যে কৃষি থাকবে না, কারণ কৃষির থেকে মানুষ শিফট করে যাচ্ছে অটোতে। আপনি সারা বাংলাদেশে যত শহর গ্রাম আছে, আপনি কৃষি জমিতে লোক নাই, অটোরিকশা চালাচ্ছে, সব অটোতে চলে যাচ্ছে। এই যে আপনার কৃষিতে একটা বিপর্যয় আসছে, অথচ এই কৃষি কিন্তু আমাদেরকে, একটা কৃষিভিত্তিক বাংলাদেশ ছিল, এই কৃষি আমাদেরকে মোটামুটিভাবে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কৃষি প্রোডাক্টটা আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে যে অর্থনৈতিক এই রূপান্তরের ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা থাকা দরকার সেটি যথেষ্ট পরিমাণ আছে কিনা বাংলাদেশে? বাংলাদেশে তো হয় কি, আমি প্রত্যেকটা সরকার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে একটা সরকার যে এগিয়ে যাবে এবং তার ধারাবাহিকতা রক্ষা হবে। আপনি একটা সরকার ভালো কাজ করেছে, ধারাবাহিকতা রক্ষা, এটা তো হয় না। এবং ডিসেন্ট্রালাইজেশনটা দরকার। আপনি ধরেন কেন ঢাকা 2 কোটি 2.5 কোটি লোক, মানে বাংলাদেশের সমস্ত লোক ঢাকায়, কেন ঢাকায় থাকবে? এই ঢাকা তো এত লোক সহ্য করার মতন ক্ষমতা নাই ঢাকার। ঢাকা বড় জোর 50 লাখ লোক নিতে পারে, মানে 60 লাখ লোক নিতে পারে, সেখানে 2 কোটির উপর লোক নিচ্ছে। এটা যদি আমাদের দরকার যে একটা ডিসেন্ট্রালাইজেশন দরকার, ইকোনমির একটা প্রপার লাগবে, ব্যবস্থাপনা দরকার, যে আমার লোকেরা যাতে সবাই ওই যে কি দুধে ভাতে থাকে, এই মানসিকতা থাকতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের মানে কী বলে, ধরেন যে দুর্ভিক্ষ অবস্থাটা হয়তো বা আমাদের দেশে হবে না, কারণ আমাদের ফুড প্রোডাকশন আগে তো একটা ফসল হতো, এখন 2-3টা ফসল হয়। কিন্তু অভাবটা এটা কিন্তু থেকেই যাচ্ছে। অভাব মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা সবাইকে বিদ্যুৎ দেব, কিন্তু সবাইকে আমরা অভাবমুক্ত করবো এই স্লোগান কিন্তু আমরা দেই না। বিদ্যুৎ সবাইকে দেবো, সেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হবে। যেটি বলছিলাম যে এক ধরনের চাপ তো তৈরি হচ্ছে, এবং এই বাজেটে করের আওতা বাড়ছে, নানান ধরনের করও বাড়তে পারে মানুষের উপরে। বাড়তে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি তেলের দাম বাড়াচ্ছেন, তাই না? তেলের দাম এটা হয় কি, তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম যখন বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, তেলের দাম বাড়াচ্ছেন, এবং আরও ট্যাক্স বাড়তে পারে, এটা এই সন্দেহটা করছে। তো আমরা চাইব যে বিগত দিনের যে খারাপ অবস্থাগুলি ছিল, ইকোনমিকে যদি আবার মানে ইকোনমিকে যদি স্ট্রেনথেন করতে চান, তাহলে নিঃসন্দেহে কোন কোন খাতগুলোতে করের বোঝা কমানোর দরকার, আমার মনে হয় এগুলি যারা ইকোনমিস্ট আছেন, এবং এ ব্যাপারে গভর্নমেন্টের উচিত হবে মানে সকল সেক্টরের সাথে আলোচনা করে বাজেটটাকে নিয়ে স্বস্তিদায়ক বাজেট নিয়ে দেওয়া, সকল সেক্টরকে করে। আমরা যদি সামনে ঈদ আসছে, ঈদ যাত্রায় ভোগান্তির বিষয়টি বেশ আলোচিত হয়। এখনই বলা হচ্ছে যেহেতু বর্ষাকালও মোটামুটি চলে আসছে এবং রাস্তাঘাটের অবস্থা খুব বেশি ভালো না, গত ঈদে এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভোগান্তি হয়নি, রাস্তায় কোনো গাড়ি বন্ধ হয়নি। এটি এই গতানুগতিক দাবির প্রেক্ষিতে আসলে ভোগান্তি কমানোর যেটা হয় কি, ধরেন এই বছর মনে করেন ছুটিটা যদি আগের থেকে হয়, মানে ছুটিটা আগে হলো, লম্বা সময় হলো, 5-7 দিন হলে পরে আমার মনে হয় যে ভোগান্তিটা কম হতে পারে। কারণ আমাদের বাস্তবতা, আমাদের রাস্তা তো আমি বাড়াতে পারছি না। আপনারা যে আমি এখান থেকে ময়মনসিংহ যাব, আমার 3টা রাস্তা আছে, তা তো না, আমার একটাই রাস্তা বাড়াতে পারছে না। কিন্তু ব্যবস্থাগুলি হয় কি, আগের থেকে যদি আমরা যেমন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে রোজা যে 2টা, এরা জন্য চমৎকারভাবে আমরা ম্যানেজ করেছিল, খুব স্মুথলি লোকজন যেতে পেরেছে, এবং এই দৃষ্টান্তগুলিতে আমাদের সামনে আছে কীভাবে করা যায়। আপনার দরকার হলো আমার দরকার আন্তরিকতা দরকার, এবং মাঠে পর্যায়ে তার ইফেক্টিভ প্রয়োগ দরকার। এবং আমি মনে করি যে এবার হয়তোবা
এবার একটুই হতে পারে, কারণ হলো যে ছুটিটা লম্বা তো ভোগান্তিটা একটু কম হতে পারে, লোকজন কিন্তু ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। আমরা সেই দিকে আছি। এটার জন্য পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরে যে সিএ কার্যকর বাংলাদেশি ফেরতের ঘোষণা রয়েছে, একটা সীমান্ত সংকট তো রয়েছে, ভারতের সাথে একটা টানাপোড়েন রয়েছে বাংলাদেশের এই 5ই আগস্টের পর থেকে। সেই জায়গায় আসলে উন্নতি হওয়ার কোনো সুযোগ আছে কিনা আমাদের, কিংবা এই সমস্যাগুলোর সমাধানের কোনো সুযোগ আছে কিনা? আমাদের তো এখানে বাইলেটারাল রিলেশনশিপটা কোন পর্যায়ে, একটু কিছুটা তো খারাপ অবস্থা আছে, এবং কিছু খারাপ আছে, এটাকে কিভাবে করবে। এবং আমাদের প্রশ্ন, আমার একটা জিনিস যে ওয়েস্ট বেঙ্গলে আমার বিজেপি গভর্নমেন্ট আসার পরে পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে আমরা একটা অতীতে যে কোনো সময়ের তুলনায় একটা বৈরী পরিস্থিতির মধ্যে আমরা দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনি সবসময় নতজনের ব্যাপার স্ট্রংলি যদি আপনি হ্যান্ডেল করেন, তাহলে আমি মনে করি যে এগুলি ওই হতে পারে। যেমন আপনি ধরেন যে ওই দিনে যে সিলেটে বিজেপির মানে আমাদের যে বর্ডার দিয়ে ওরা যখন স্ট্রংলি ফেস করছে, ওরা কিন্তু পিছিয়ে গেছে। আপনি যদি একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেকে দেখেন এবং অন্যায় এই কথাগুলো যে আপনি যদি মানে আপনার স্ট্রংলি যদি আপনি অবস্থা নেন, তাহলে আর মনে হয় যে এটা খুব বেশি আগাতে পারবে না, কারণ অলরেডি আমাদের বলেছে যে তোমরা যদি পুশব্যাক করো আমরাও করব। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য ইনাস খান সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।